আচ্ছা, তো আমরা গত ক্লাসে কিন্তু মেমোরির হায়ারার্কি দেখছিলাম। তো মেমোরির হায়ারার্কিতে আমরা কয় ধরনের মেমোরির কথা আমরা আলোচনা করছিলাম। মেইনলি আমরা ওখানে প্রধানত তিন ধরনের মেমোরির কথা আলোচনা করছিলাম। আর সিপিইউর ভিতরে যে রেজিস্টার আছে সেটা এক ধরনের মেমোরি, কিন্তু সেটা আসলে আমাদের আলোচনার বিষয় ছিল না। আমাদের মেইন আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে তিন ধরনের মেমোরি। একটা হচ্ছে মেইন মেমোরি, মেইন মেমোরি ছিল। হুম, তারপরে ছিল ক্যাশ মেমোরি, ক্যাশ মেমোরি। আর আজকে আরেকটা নতুন ধরনের আরেকটা মেমোরি কথা আমরা বলছি যে অক্সিলারি মেমোরি। অক্সিলারি মেমোরি। আর নতুন এক ধরনের মেমোরি, এটা আমরা আগামী ক্লাসে করব, সেটা হচ্ছে ভার্চুয়াল মেমোরি। তো আজকে আমাদের পড়ার ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে আজকে পড়া হচ্ছে আমাদের ক্যাশ মেমোরি নিয়ে। তো ক্যাশ মেমোরির কথা আমরা গত ক্লাসে কিছুটা বলছিলাম, যে যদি বলছিলাম যে সিপিইউর ভিতরে যে রেজিস্টার আছে ওগুলো তো খুব হাই স্পিডে কমিউনিকেশন করে আমাদের মেইন মেমোরি বলো বা ইয়ের সাথে বলো। তো এদের সাথে যখন স্পিডের তারতম্যটা থাকে তখন মাঝখানে এটা থার্ড পার্সন হিসেবে। স্যার এই পিডিএফ গুলো একটু স্যার ক্লাস দিয়ে দিন স্যার। আমি তোমাদেরকে লিঙ্ক দিচ্ছি, তো দেখো। গতকালকে আমি লিঙ্ক শেয়ার করছি, জি দেখো। স্যার। তো আমরা হায়ারার্কিতে বলছিলাম যে যদি স্পিডের তারতম্যের কারণে তাহলে মাঝখানে ক্যাশ মেমোরি একটা থার্ড পার্সন হিসেবে কাজ করে, যার কাছে রিপিটেড কিছু ইনস্ট্রাকশন সেভ করে রাখে, যেটা পরবর্তীতে সিপিইউ তার কাছ থেকে অ্যাক্সেস করে। তো স্পিডের দিক থেকে তাহলে এগিয়ে আছে কে আমাদের, যদি তিনটা মেমোরির সাপেক্ষে ক্যাশ মেমোরি, মেইন মেমোরি আর হচ্ছে অক্সিলারি মেমোরি, মানে হচ্ছে হার্ড ডিস্ক থাকবে, তাহলে আমি ধরতে পারি ক্যাশ মেমোরিটা হচ্ছে, ধরতে পারি কি ক্যাশ মেমোরি আমার ফার্স্টেস্ট হচ্ছে ওইগুলোর সাপেক্ষে। তারপর হচ্ছে মেইন মেমোরি, মেইন মেমোরি গুলা কি কি, র্যাম বা রম, এগুলো হচ্ছে আমাদের মেইন মেমোরি। আর হার্ড ডিস্ক হচ্ছে আমাদের হচ্ছে অক্সিলারি। তো এখন হচ্ছে মেইন মেমোরি গুলা কিভাবে আসলে কাজ করে, বা এই যে সরি ক্যাশ মেমোরি আসলে কিভাবে কাজ করে, বা আসলে ক্যাশ মেমোরির দরকারটা কেন, কোথায় এটা ব্যবহার হয়। তো দেখা গেছে যখন কম্পিউটার মানে প্রসেসর, দ্যাট মিন্স সিপিইউ যখন কোনো একটা প্রোগ্রামকে কল করে রান করার জন্য, তো তখন সে কি করে আসলে স্পেসিফিক কিছু এরিয়া থাকে। সবকিছু তো আসলে আমাদের মেইন মেমোরিতে লোড থাকে, মেইন মেমোরি র্যাম বা রমে, মানে যখন আমি একটা প্রোগ্রাম রান করব তখন সেটা সর্বপ্রথম কোথায় স্টোর থাকে তোমার হার্ড ডিস্কে। আমাদের যে ডিস্ক ড্রাইভ থাকে সেখানে স্টোর থাকে, তো সেখান থেকে ওই প্রোগ্রামটার একটা পোর্শন, একটা অংশ তোমার মেইন মেমোরি মানে র্যাম বা রমে আমার স্টোর করে রাখে সে, অর্থাৎ সেখান থেকে কিছু অ্যাড্রেসের ম্যাপিং করা থাকে। তো সেটা কল করে কে, সেটা কল করে হচ্ছে সিপিইউ বা প্রসেসর। তো এভাবে দেখা যায় আমরা দৈনন্দিন যে কাজগুলো করি ম্যাক্সিমাম কাজগুলাই তোমার যে মেইন মেমোরিতে, মেমোরির কিছু বিশেষ অংশ জুড়ে সবসময় অবস্থান করে, মানে যেগুলা সবসময় ফ্রিকুয়েন্টলি যেগুলো ইউজ হয় সেগুলা মেমোরির কিছু স্পেসিফিক লোকেশনে থাকে, যেগুলো সিপিইউ যখনই কল করে তখন দেখা যায় শুধুমাত্র ওই পোর্শন গুলো থেকে মোটামুটি কল করলে সে এই রেফারেন্স গুলো পেয়ে যায়। এখন আমরা ক্যাশ মেমোরি এখন ধরি যে ক্যাশ মেমোরি নাই, তখন কি করে আসলে সিপিইউ কি করে, সিপিইউ মেইন মেমোরির কাছে কল করে, মানে র্যামের কাছে কল করে, যে আমি এই প্রোগ্রামটা রান করতে চাই, এটার স্পেসিফিক অ্যাড্রেসটা কোনটা, এবং মানে সিপিইউ তো অ্যাড্রেস দিয়ে কল করে, আর সেটার সাপেক্ষে ডাটা কোনটা সেটা কি সেটা পাঠায়, কি সেটা পাঠায় মেইন মেমোরি। তো এখন যখন এভাবে যখন কল করে ম্যাক্সিমাম প্রোগ্রামের ক্ষেত্রে দেখা যায় যে তার মেইন মেমোরিতে স্পেসিফিক কিছু অঞ্চল জুড়ে, মানে আমাদের মেমোরি গুলো যেগুলো আমরা যদি ডায়াগ্রাম দেখি তাহলে এগুলাতে অসংখ্য সেল থাকে, যে সেল গুলাতে তোমার এই ডাটা গুলো স্ট্রিম আকারে থাকে। তো দেখা যায় এই যে অ্যাড্রেস গুলো আসলে অ্যাড্রেস গুলো থাকে, অ্যাড্রেসের করেসপন্ডিং ডাটা থাকে। তো এখন দেখা যায় যে সিপিইউ যেগুলো কল করে মেইনলি এগুলা মেইন মেমোরিতে কিছু অঞ্চল জুড়ে সবসময় অবস্থান করে, যে এগুলো রিপিটেডলি ইউজ হয়, এগুলো সিপিইউ বারবার কল করে, তো এগুলা কাছাকাছি থাকে। তো সিপিইউ এই যে রিপিটেডলি যে কলগুলা করে মেইন মেমোরি থেকে একটা নির্দিষ্ট লোকালিটি জুড়ে যে এই সবসময় এই ডাটা গুলাই থাকে বা অ্যাড্রেস গুলা থাকে, সহজে সিপিইউ অ্যাক্সেস করতে পারে। তো এই ধরনের প্রপার্টিসটাকে বলা হয় লোকালিটি অফ রেফারেন্স, মানে সিপিইউ একটা রেফারেন্স দিয়ে কল করে আর সেটার সাপেক্ষে মেইন মেমোরি কি করে তোমার ডাটাটাকে রিট্রিভ করে। তো এখন এই ধরনের এই যে টার্মটাকে লোকালিটি অফ রেফারেন্স বলা হয়। তো এই লোকালিটি অফ রেফারেন্সের কারণে দেখা যায় কি সবসময় এই যে যে জিনিসগুলো আমি বেশি ইউজ করতেছি এগুলো আমার মেইন মেমোরিতে থাকতেছে, কিন্তু সিপিইউর সাথে মেইন মেমোরি যে অ্যাক্সেস টাইম বা সিপিইউ থেকে মেইন মেমোরিতে কল করার পরে সেই ডাটাটাকে ফেচ করা, এটা একটা ভালো পরিমাণ সময়ের দরকার হয়। তো এখন এরকম কি কোনো কিছু ব্যাপার করা যায় কিনা, যে আসলে সিপিইউ যেগুলো রিপিটেডলি কল করতেছে, যে প্রোগ্রাম গুলা বা যে লুপ গুলা বারবার তার সাবরুটিন কল হচ্ছে, ইনস্ট্রাকশন গুলা, সাবরুটিন কল আসলে কি মানে সেট অফ ইনস্ট্রাকশন যেগুলো বারবার কল হচ্ছে, সেগুলা কি আমি এই ছোট্ট কোনো মেমোরিতে
সিপিইউর কাছাকাছি রাখা যায় কিনা, যেটার স্পিড অনেকটা এই সিপিইউ প্রসেসরের স্পিডের কাছাকাছি থাকবে। তো সেই ধারণা থেকে মূলত আমাদের ক্যাশ মেমোরি যে ধারণা সেটা উদ্ভূত হয়েছে। তো ক্যাশ মেমোরি কি করে? ক্যাশ মেমোরি সেটাই করে, মেন মেমোরিতে যে প্রোগ্রামটা থাকে সেটারই আরেকটা ডুপ্লিকেট কপি সে ক্যাশ মেমোরি হোল্ড করে। মানে দেখা যায় যে প্রোগ্রামগুলো রিপিটেডলি ইউজ হইতেছে। আমি যদি কম্পিউটার প্রতিদিন ছাড়া করে নেট ব্রাউজ করি, কিছু মুভি দেখি, তাছাড়া অন্য কোনো কাজ না করি, তাহলে দেখা যাবে আমার যে সাবরুটিন কলগুলো সেগুলো মোটামুটি এর ভিতরে সীমাবদ্ধ থাকে। আমার ক্যাশ মেমোরি তো সবসময় এই ধরনের, মানে আমার এই ধরনের এই অপারেশন গুলো এগেইনস্টে যে ইনস্ট্রাকশন সেট গুলো থাকে সেগুলাই ক্যাশ মেমোরি কি করে হোল্ড করে, যাতে পরবর্তীতে এই ধরনের কমান্ড দেওয়ার সাথে সাথে সিপিইউ সেটাকে অ্যাক্সেস করতে পারে। আর যদি এর ভিতরে নতুন কোনো ইনস্ট্রাকশন আসে যেটা ক্যাশ মেমোরিতে নাই, তো সেক্ষেত্রে সিপিইউ কে কল করতে হয় মেইন মেমোরির কাছে। তো মেইন মেমোরির সাথে সিপিইউ যে পার্থক্য সেটা বলা যায় যে তোমার অনেক বেশি, মানে ইনস্ট্রাকশনের যে ডিলেটা। সেক্ষেত্রে আমরা বলছিলাম যে ক্যাশ মেমোরি ছোট্ট একটা মেমোরি আমরা ধারণ করি, সেটা হচ্ছে সিপিইউ এর কাছাকাছি থাকে। সেক্ষেত্রে সিপিইউ থেকে ক্যাশ মেমোরিতে অ্যাক্সেস করতে যে টাইমটা লাগে সেটা দেখা যাচ্ছে প্রায় 5 থেকে 10 গুণ কম সময় লাগে যেটা মেইন মেমোরির ক্ষেত্রে লাগবে। মানে সিপিইউ যদি ডিরেক্ট মেমোরি অ্যাক্সেসের মাধ্যমে ডিএনএ, এটার মাধ্যমে যদি মেইন মেমোরি থেকে কোনো ডাটা অ্যাক্সেস করতে চায়, তাহলে যে পরিমাণ টাইম বা দরকার হয় ক্যাশ মেমোরি থেকে সেই রিপিটেড ইনস্ট্রাকশনটা যদি সে ফ্যাচ করে, তাহলে সেটা প্রায় 5 থেকে 10 গুণ কম সময়ের দরকার হয়। তাহলে আমরা বলতে পারি যে ক্যাশটা হচ্ছে একটা ফাস্টেস্ট কম্পোনেন্ট ইন দ্য মেমোরি হায়ারার্কি। তাহলে আমরা 3 ধরনের মেমোরি কথা বলি, 3 ধরনের বা 4 ধরনের যে কোনো মেমোরি কথা বলি, তাহলে এর ভিতরে সবার প্রথমে কে থাকে? ক্যাশ মেমোরি। আর যদি কোথাও কি রেজিস্টারের কথা বলা থাকে, অবশ্যই রেজিস্টার ফার্স্ট মেমোরি হিসেবে কাজ করে, সেটা হচ্ছে প্রসেসরের ভিতরে বিল্ট ইন অবস্থায় থাকে। তো এখন আমাদের এই যে ক্যাশ মেমোরির ফান্ডামেন্টাল আইডিয়া এটাই যে সিপিইউ যেগুলা রিপিটেডলি ইউজ করে ইনস্ট্রাকশন গুলা, সে তার একটা কপি ক্যাশ মেমোরিতে ধারণ করবে, যাতে সিপিইউ কষ্ট করে বারবার মেইন মেমোরির কাছে যাওয়া না লাগে, যাতে সে সহজে ক্যাশ মেমোরির কাছ থেকে কল করার মাধ্যমে সেটার এগেইনস্টে ডাটাটা রিড করতে পারে। এখন আর কিছু অপারেশন এখানে কি করে সিপিইউ পারফর্ম করে হচ্ছে তোমার এই ক্যাশ মেমোরির সাথে। দেখা গেছে যে আমরা যেই ইনস্ট্রাকশন গুলো আসলে থাকে এই ক্যাশ মেমোরিতে, সেগুলো আসলে তোমাকে ব্লক অফ ওয়ার্ডস, মানে এক একটা ইনস্ট্রাকশন হচ্ছে এক একটা ব্লক। হ্যাঁ, এগুলো ওয়ার্ড, এক একটা ওয়ার্ড, এই ওয়ার্ড গুলো ব্লক আকারে থাকে তোমার ক্যাশ মেমোরিতে। এখন তোমার এই ব্লক সাইজ গুলো কিন্তু ভ্যারি করে, মানে প্রত্যেকটা সাইজ ভ্যারি করে। মোটামুটি যখন তোমার মনে করো কি হয় 16 ওয়ার্ডস অ্যাডজাসেন্ট টু দ্য ওয়ান জাস্ট মানে দেখা গেছে কি তোমার যেগুলো রিপিটেডলি ইউজ হয় মোটামুটি এই 16টা ওয়ার্ড ব্লকের ভিতরে সীমাবদ্ধ থাকে মোটামুটি আমাদের ডেইলি পারফরমেন্সে যেগুলো আমরা ব্যবহার করে থাকি। হ্যাঁ, আর যদি এরপরও যদি মনে করো যদি কোনো ফিউচারে যদি আরো কোনো নতুন ইনস্ট্রাকশন আসে, সেক্ষেত্রে দেখা যেতে পারে যে হয়তো তোমার এক্সিস্টিং যে ওয়ার্ড গুলো আছে বা এক্সিস্টিং যে ইনস্ট্রাকশন সেটগুলো সেগুলো হয়তো রিপ্লেস করা লাগতে পারে, যে হয়তো এটা ইউজ হচ্ছে না। স্যার আপনার সাউন্ড কম আসছে স্যার। আচ্ছা, হয়তো যে ইনস্ট্রাকশন গুলো রিপিটেডলি ইউজ হচ্ছে না এগুলো হয়তো আমি এখন রিপ্লেস করে দিই নতুন যে ইনস্ট্রাকশন গুলো আমার এখন ব্যবহার করে। এখন শোনা যায় ক্লিয়ারলি? তো এখন স্যার একটু আস্তে আস্তে শোনা যায়। স্যার মাঝে মাঝে একবার স্লো হয়ে যায়, কিছু শোনা যায় না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এরকম হলে বলো। আচ্ছা, তো এখন এই যে আমাদের ক্যাশ মেমোরি যে পারফরমেন্সটা, হ্যাঁ, সেটা আমরা কিসের উপর ভিত্তি করে আসলে মেজার করি যে ক্যাশ মেমোরিটা আমার কতখানি ভালো সার্ভিস দিচ্ছে না? এটা আসলে নির্ভর করে হচ্ছে তোমার হিট রেশিওর উপরে। হিট রেশিও জিনিসটা কি? হিট রেশিও জিনিসটা হচ্ছে এটা, যেমন আমার ক্যাশ মেমোরিতে সিপিইউ যখন একটা কল করলো, সাপোজ একটা প্রোগ্রাম সে রান করবে, তখন সে সেই ক্যাশ মেমোরিতে কল করবে, ক্যাশ মেমোরিতে স্পেসিফিক অ্যাড্রেস দিয়ে, মানে 15 বিটের একটা অ্যাড্রেস দিয়ে কল করলো যে এই সম্পর্কে তোমার অ্যাড্রেস আছে কিনা এবং এটা এগেইনস্টে কোনো ডাটা আছে কিনা। তো যদি সেটা পাওয়া যায়, মানে ইনস্ট্রাকশন বা ওয়ার্ডটা যদি পাওয়া যায় আমার ক্যাশ মেমোরিতে, তখন সেটা হচ্ছে একটা হিট পেলো যে হ্যাঁ সিপিইউ কল করার সাথে সাথে ক্যাশ মেমোরি থেকে এই ডাটাটা পাইছে, এটা হচ্ছে হিট। আর যদি সে কোনোভাবে যদি দেখা যায় যে না, এটা একটা নতুন ইনস্ট্রাকশন, সেটা আমার এই ক্যাশ মেমোরিতে নাই, তো তখন সেক্ষেত্রে সিপিইউ কে কি করতে হবে? এটা আবার মেইন মেমোরি থেকে আনতে হবে। সেক্ষেত্রে এই যে ক্যাশ মেমোরি যেটা সার্ভ করতে পারলো না, এটা তার জন্য হচ্ছে মিস। তার মানে ক্যাশ মেমোরি ক্ষেত্রে দুটা ঘটনা ঘটে, হয় সেটা হিট হবে, মানে যদি সেটা খোঁজার সাথে সাথে সিপিইউ পায় তাহলে সেটা হিট, আর যদি সেটা না পায় তখন সেটা মিস হিসেবে কাউন্ট হয়। তো এইভাবে হিট আর মিসের যে রেশিওটা, সেটাই হচ্ছে আমার সিপিইউ ক্যাশ মেমোরি যে পারফরমেন্স সেটা। তো এই ক্যাশ মেমোরি পারফরমেন্স রেশিওটা কিভাবে বার করে? আমি টোটাল যতটা হিট করতে পারলাম সেটাকে আমি ডিভাইড করবো কি দিয়ে? হিট প্লাস হিট, মানে টোটাল যে ইনস্ট্রাকশন রেফারেন্স হয়েছে আমাদের মেমোরির সাথে, সেটা সামেশনটা দিয়ে আমি ভাগ করবো কাকে? টোটাল হিট কাউন্টটাকে।
তো ভাগ করলে তো দেখা যাবে যে মোটামুটি আমার এই কাউন্টটা যত বেশি হবে, মানে একদম যদি 1 হয় তাহলে তো বলা যায় যে একদম খুব ভালো পারফরমেন্স, অর্থাৎ মোটামুটি টেন্স টু 1। যেমন এখানে যদি আমি বলি যে হিট রেশিওটা যদি 0.9 বা তার চেয়ে বেশি হয়, তাহলে বোঝা যায় যে তোমার এই ক্যাশ মেমোরিটা খুব ভালো পারফরমেন্স দিতেছে, মোটামুটি এই ইনস্ট্রাকশন গুলা রেগুলারলি রিপিটেড ভাবে কাজ করতে পারতেছে। তো এখন এই যে যদি আমার বোঝা যায় যে হাই রেশিও হচ্ছে প্রতিবার মানে এই পারফরমেন্সটা, তাহলে বোঝা যায় কি মানে আমার যে ইনস্ট্রাকশন গুলা মানে লোকালিটি যে রেফারেন্স, লোকালিটি অফ রেফারেন্সের কথা যেটা বলছিলাম, মানে মোটামুটি সিপিইউ যে জিনিসগুলো বারবার ইউজ করে সেগুলাই সে ক্যাশ মেমোরিতে হোল্ড করে, এবং তার একটা কপি অবশ্যই মেন মেমোরিতে থাকে। কিন্তু মেন মেমোরিতে থাকা সত্ত্বেও সে সিপিইউ কেন ক্যাশ মেমোরি থেকে নেয়? যাতে তার টাইমটা কম লাগে, যাতে এভারেজ মেমোরি অ্যাক্সেসটা কি হয়, কম লাগে। তো এখন দেখা গেল আমরা যদি আলোচনা করে দেখা যায় যে তোমার ক্যাশ মেমোরি থেকে সিপিইউ ডাটা অ্যাক্সেস করতে মোটামুটি সময় লাগে 100 ন্যানো সেকেন্ডের মতো, কিন্তু সেই ক্ষেত্রে মেন মেমোরি থেকে ডাটা অ্যাক্সেস করতে গেলে তার সময় লাগে প্রায় 1000 ন্যানো সেকেন্ডের মতো, প্রায় 10 গুণ বেশি সময় লাগে। তো এখন আমি যদি বলি যে এখন যদি আমার হিট রেশিও যদি 0.9 বা কাছাকাছি হয়, তাহলে দেখা যায় যে কি আমার এভারেজ যে রেশিওটা থাকে টাইমে পারফরমেন্সটা সেটা প্রায় কমে গিয়ে 1000 থেকে কমে গিয়ে প্রায় 200 ন্যানো সেকেন্ডের মতো হয়ে যায়। যেমন তুমি ইনস্ট্রাকশন যদি হয় সেটা তাহলে ওই টাইমটা দিয়ে কাভারেজ করতে পারে। তো এখন এই যে অ্যাড্রেসের যে ম্যাপিংটা হয়, এই যে ক্যাশ মেমোরি যে সিপিইউ তে সার্ভ করে ডাটাগুলা, এই ডাটাগুলা কিভাবে ম্যাপিং হয়, মানে অ্যাড্রেসের এগেইনস্টে ডাটা থাকে, মানে সিপিইউ কল করে একটা অ্যাড্রেস দিয়ে, লজিক্যাল অ্যাড্রেস দিয়ে কল করে সে, দেন সেই অ্যাড্রেসের এগেইনস্টে যে ডাটাটা থাকে সেটা কি করে এই ক্যাশ মেমোরি সেটা ইয়া করে পাঠায় সিপিইউর কাছে। তো এই যে ক্যাশ মেমোরির সাথে সিপিইউর যে ম্যাপিংটা, অ্যাড্রেসের যে ম্যাপিং, মানে অ্যাড্রেসের সাথে ডাটা, ডাটার সাথে সিপিইউর যে কানেকশনটা করে, এটা তিন ধরনের ভাবে হয়ে থাকে। একটা হচ্ছে অ্যাসোসিয়েটেড ম্যাপিং, তারপর হচ্ছে ডিরেক্ট ম্যাপিং, তারপর হচ্ছে সেট অ্যাসোসিয়েটেড ম্যাপিং। তো এই উদাহরণটা বোঝানোর ক্ষেত্রে এখানে যে আমাদের মেইন মেমোরিটা দেখানো হয়েছে সেটা প্রায় তোমার 2 to the power 15, মানে প্রায় 32,768টা ওয়ার্ড সে ধারণ করতে পারে। এই ওয়ার্ড গুলা কি, ওয়ার্ড গুলো হচ্ছে একটা ইনস্ট্রাকশন, আর এই প্রতিটা ওয়ার্ডই কি তোমার 12 বিটস করে। তার মানে এই 2 to the power 15 সংখ্যক ওয়ার্ড প্রতিটা হচ্ছে কি 12 বিটস করে, এই ডাটাগুলো সে হোল্ড করতে পারে কি মেইন মেমোরি। এখন আমার বলছিলাম যে মেইন মেমোরি থেকে ক্যাশ মেমোরি সবসময় ছোট হয়, ক্যাশ মেমোরি সবসময় ছোট হয়। তো ক্যাশ মেমোরি কি করে, সেই তুলনায় খুবই নগণ্য, মানে 2 to the power 9, মানে হচ্ছে কত 512, মানে সে এই 512 সংখ্যক কি করতে পারে, মানে এখানে টোটাল 32,000 ওয়ার্ড থেকে সে ফ্রিকোয়েন্টলি ইউজ হয় এমন 512টা ওয়ার্ড সে কি করে তা ক্যাশ মেমোরিতে হোল্ড করে, যাতে সিপিইউ কল করার সাথে সাথে এগুলো পায়। এখন দেখা গেল হয়তো 512টার ভিতরে হয়তো এমন কিছু অপারেশন আছে যেগুলো সিপিইউ এখন আর রিপিটেডলি ইউজ করে না, তখন দেখা গেছে হয়তো নতুন কোনো ইনস্ট্রাকশন যদি মেইন মেমোরি থেকে নেওয়া লাগে, দেন সেটা কি করবে, এই 512টা থেকে যেগুলো রিপিটেডলি ইউজ হয় না সেগুলোকে রিপ্লেস করে তারা ওখানে বসে পড়বে। এভাবে কাজগুলো করা হয় সিপিইউ থেকে সবসময় ক্যাশ মেমোরিতে তোমার কি করা হয়, এর রেফারেন্সের জন্য কল করা হয়। যদি না পাওয়া যায় দেন সে কি করে মেইন মেমোরির সাথে কন্টাক্ট করে। তো যেহেতু আমরা দেখলাম যে এখানে 3 ধরনের ম্যাপিং হয়, তো এর ভিতরে প্রথম ম্যাপিংটা ছিল অ্যাসোসিয়েটিভ ম্যাপিং। অ্যাসোসিয়েটিভ ম্যাপিং জিনিসটা আসলে কি, অ্যাসোসিয়েটিভ ম্যাপিংটা হচ্ছে তোমার এই যে ম্যাপিংটা করে অ্যাড্রেসের সাথে ডাটার ক্যাশ মেমোরি, সে কি করে তোমার সিপিইউ সবসময় 15 বিটস এর অ্যাড্রেস জেনারেট করে, আর ক্যাশ মেমোরি সেই 15 বিটস এর অ্যাড্রেসের এগেইনস্টে 12 বিটস এর যে ডাটাটা থাকে, দেখো এখানে তোমার মেইন মেমোরি কিন্তু ডাটার সাইজ কিন্তু 12 বিটস, ক্যাশ মেমোরি তো সেই ডাটাটা তো 12 বিটস এরই রাখবে, হয়তো সে পরিমাণে কম ডাটা রাখবে কিন্তু ডাটার যে সাইজ সেটা কিন্তু একই আছে। তো সিপিইউ যখন কল করে 15 বিটস এর অ্যাড্রেস দিয়ে, এটাকে বলা হয় আর্গুমেন্ট রেজিস্টারের মাধ্যমে, আর্গুমেন্ট রেজিস্টারের মাধ্যমে 15 বিটস এর অ্যাড্রেসটাকে কল করে, আর সেটার এগেইনস্ট এখানে যে নাম্বারগুলো দেখতেছো, এই যে এক একটা নাম্বার 01000 এগুলো এক একটা অক্টাল নাম্বার। তো আমরা জানি কি অক্টাল নাম্বার কত বিটের, সবাই তো এটা জানো তাই না, অক্টাল নাম্বার কত বিটের, কেউ একজন বলো অক্টাল নাম্বার কত বিটের? 8 বিটের 8 বিটের। স্যার, 8 বিটের। হ্যাঁ, 8 বিটকে, আর আমরা যদি তোমার সেটা বাইনারিতে প্রকাশ করি তাহলে অক্টালের প্রতিটা ডিজিটকে আমরা কত বিট দ্বারা প্রকাশ করি? অক্টালের বিট 8 না, আসলে ওটা হচ্ছে অক্টালের ডিজিট হচ্ছে 8টা, মানে 0 থেকে 7। আমি যেটা তোমাদের জানতে চাচ্ছি সেটা হচ্ছে অক্টালের যে প্রতিটা ডিজিট, এই 0 থেকে 7 8টা ডিজিট, এগুলোকে প্রকাশ করে কয়টা বিটের মাধ্যমে বাইনারিতে, বাইনারিতে প্রতিটা অক্টালকে তোমার 3 বিটের মাধ্যমে প্রকাশ করা হয়।
মানে 2 এর কিউব, জি স্যার 2Q8। 8। হ্যাঁ, তাহলে প্রতিটা ডিজিট যদি 3 বিট হয় আমার, তাহলে এখানে দেখো এখানে 5টা ডিজিট আছে অক্টালে, তাহলে 3 5 15। তার মানে প্রতিটা অ্যাড্রেস আমার কি সিকিউ থেকে আর্গুমেন্ট রেজিস্টারের মাধ্যমে যে অ্যাড্রেস গুলো কল করা হয়, প্রতিটা অ্যাড্রেস হচ্ছে আমার 15 বিটের। আর তার এগেইনস্টে যে ডাটা গুলো থাকে সেগুলো হচ্ছে 12 বিটস। এখানে দেখো 4টা অক্টাল নাম্বার আছে, এগুলো টোটাল বিটস হচ্ছে কত, 12 বিটস। মানে এই রেজিস্টার গুলো, এই মেমোরি গুলো তোমার কি করে ডাটা গুলোকে অক্টাল ফরম্যাটে কি করে স্টোর করে। তো এইভাবে দেখো তোমার ডাটাগুলো টেবিল ফরম্যাটে কি থাকে, মেমোরিতে, ক্যাশ মেমোরিতে হোল্ড করা থাকে। ঠিক আছে, টেবিল আকারে। মানে এই এই প্রথমটা থাকে আমার হচ্ছে অ্যাড্রেস, তার এগেইনস্টে এই রো বরাবর যে ডাটা থাকে সেটা যদি সিপিইউ কল করে, সিপিইউ তো কল করে অ্যাড্রেস দিয়ে। অ্যাড্রেসের ভিতরে আবার এখানে আবার ব্যাপার আছে যে এখানে প্রথম যে 3টা বিট থাকে, যে প্রতিটা প্রথম যে 3টা বিট মানে লিস্ট সিগনিফিকেন্ট যে 3টা বিট, এগুলো হচ্ছে আমার কি, এগুলো হচ্ছে আমার তোমার হচ্ছে ইন্ডেক্স। ইন্ডেক্স আর এই লাস্টের যে মোস্ট সিগনিফিকেন্ট দুটো বিট আছে, এগুলো হচ্ছে আমার ট্যাগ। হ্যাঁ, তো মেমোরি থেকে কিভাবে সিপিইউ তো কল করে, এটার মাধ্যমে মেমোরি থেকে ডাটাগুলো অ্যাক্সেস করা হয় এভাবে ইন্ডেক্স নাম্বার আর হচ্ছে ট্যাগ নাম্বার, এই দুইটার সমন্বয়ে তোমার ডাটাকে খুঁজে বের করা হয়। তো অ্যাসোসিয়েটিভ ম্যাপিং এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমরা এইভাবে সিরিয়ালি তোমার কি থাকে, মেমোরির কোনো স্পেসিফিক লোকেশনে এইভাবে তোমার ডাটাগুলা তোমার অ্যাড্রেস দ্বারা অ্যালোকেট করা থাকে। এখন দেখা গেল হয়তো এখন এইখানে সিপিইউ যখন কল করলো, এখানে দেখা গেল তোমার মিস হলো, মানে যে অ্যাড্রেস দিয়ে কল করছে এখানে সে খুঁজে পেল না। তো সেক্ষেত্রে কি করতে হবে, তাকে তার আবার সেই মেইন মেমোরি থেকে খুঁজে নিয়ে আসতে হবে। তো এইভাবে যখন ম্যাপিং গুলো হয় বা নতুন কোন একটা ইনস্ট্রাকশন আনলে, অলরেডি যখন এই যে 0 1 0 0 দিয়ে যখন এই ডাটাটাকে ক্যাশ মেমোরি হোল্ড করে ফেলছে, তো ভবিষ্যতে যখন আবার নতুন কোন ইনস্ট্রাকশন আসবে সেম এই অ্যাড্রেস দিয়ে, মানে এগুলো তো আসলে পার্মানেন্ট, এগুলো কিছু টেম্পোরারি কিছু অ্যাড্রেস হোল্ড করে ক্যাশ মেমোরি, আমরা ক্যাশ মেমোরি কখন রান করে, যখন কম্পিউটার অন হয় তখন সে বুট করা অবস্থায় তখন কি ক্যাশ মেমোরি লোড করে। তো এমন হতে পারে দুটো ডাটা একসাথে কি হতে পারে, করাপ্ট হতে পারে, মানে দুটার একই রকম অ্যাড্রেস থাকতে পারে কিন্তু ডাটা ভিন্ন থাকতে পারে।